নমস্কার, আমি মুনমুন সেন। আমাদের আজকের এই আসরে শুধু তোমাকে চাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে আমরা নানান ব্যক্তির সঙ্গে নানান রকমের গল্প করব। কখনো কখনো একটু মিষ্টি, কখনো কখনো একটু টক, আর কখনো কখনো একটু ঝাল। শুধু তোমাকে চাই। আজকের অতিথি বিখ্যাত বাঙালি ফিল্ম ডিরেক্টর, বম্বে থেকে খুব নাম করেছিলেন। অনেক সুন্দরী হিরোইনদের নিয়ে বই বেস করে অনেক প্রডিউসারদের বিরাট বড় ব্যবসা দিয়েছেন, প্রডিউসার তৈরি করেছেন। আমার অতিথি আজকে অনিল গাঙ্গুলি। অনিল দা, নমস্কার। খুব খুশি আপনি আজকে আসতে পেরেছেন। আর সত্যি অনেক বড় বড় হিরোইনদের সাথে কাজ করেছেন আপনি, তাদের নিয়ে ছবি করেছেন। আজকালকার দিনে সেরকম ছবি হয় না। আজকেও যদি আপনি সেরকম ছবি করতেন না, আমরা খুব আনন্দ। আগে যখন ছিল তখন এক মেয়েদের উপর গল্প বেস করে যখন করতাম আমরা, তো তখন লোকে সিনেমাতে আসে। এখন কি হয়েছে, প্রবলেমটাই হয়ে গেছে টিভি। টিভি হচ্ছে আমাদের সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জের ব্যাপার। তখন কোনো টিভি ছিল না আমাদের সময়। কিন্তু এই শিফটে মহিলা হিরোইন্সের থেকে বেশ করে হিরোজের উপরে এই শিফটের জন্য কারণটা কি? শুধু টিভি তো নয়। টিভি নয়, বিকজ এটা হচ্ছে ব্যবসার ব্যাপারে। কেননা মেয়ের এর উপর বেস করা যে গল্পগুলো হতো আগে, যেমন আমরা করেছিলাম, আগে ছিল আমাদের আগেও মীনা কুমারী, তোমার নার্গিস, বড় বড় হিরোইন ছিল, যেমন সুচিত্রা সেন, মমতা বাগেরা যে ছিল, বড় বড় আর্টিস্টদের নিয়ে। তখন হিরোইন বেসিস সাবজেক্ট। একটা জিনিস বিজনেস ব্যাপারে যেটা আমি রাজশ্রীর থেকে জানতে পেরেছি, যে আমরা গল্পগুলো করতাম, ভালো অডিয়েন্স আসতো আমাদের গল্পতে দেখবার জন্যে, ছবি দেখবার জন্যে। কিন্তু যে বিগ সাকসেস পয়সার দিক থেকে এটা খুব হতো না তখন। যেমন বাদে গিয়ে যেমন অ্যাকশন, ছেলেদের উপর বেস করা সাবজেক্টগুলো বেশি বিজনেস ওয়াইজ বেশি চলতো। তো লোকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তো খুব কম লোকই আছে যারা আর্টের জন্য কাজ করছে। বেশিরভাগ তো লোকে কাজ করছে পয়সার জন্য, নিজের নাম করার জন্য। শর্ট করে নাম হয়ে যাবে, পয়সাও খুব হয়ে যাবে, খুব একটা বিরাট গাড়ি ফাড়িতে ঘুরবো, হ্যাঁ হয়ে যাবে, স্টাইল ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যখন ছবিগুলো করতাম তখন আমাদের ওইসব জিনিস ছিল না। আমরা ভালো গল্প দিয়ে ভালো অডিয়েন্সকে স্যাটিসফাই করার জন্য আমরা করতাম। লোকে প্রশংসা করতো যে আপনি ভালো ছবি করেছেন। কিন্তু সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়ে পুরো টোটালি হিরোর বেসের উপর সব সাবজেক্ট হয়ে গেছে। তারপরে ঢুকে গেল মারামারি, তারপর অ্যাকশন, ফাইট, যত রকম গাড়ি ওড়ানো যায়, করানো যায়, যত রকম। কোনো কথায় কথায় দাঁড়িয়ে আছে। আমাকে যেমন আমার প্রথম ছবিতে যেমন ডিস্ট্রিবিউটর বললো, দাদা এর মধ্যে একটা ফাইট আনা যায় না? কোরা কাগজের মধ্যে। তাহলে কে কার সঙ্গে ফাইট করবে ভাই? হিরো হিরোইনের সঙ্গে ফাইট করবে? মারামারি এক দুকুন কোথাও যদি ঢোকানো যায় একটা ভাই। তো এরকম অবস্থা আস্তে আস্তে সেই সময়টা বোধহয় ট্রেন্ডটা বদলাচ্ছিল না, তখনই বদলাচ্ছিল। হ্যাঁ, তখনই আস্তে আস্তে বদলাতে আরম্ভ করেছিল এই ট্রেন্ডটা। এখন আস্তে আস্তে তারপর ক্রাইম অনেক কিছু ঢুকে আছে। এখনও আমি বিশ্বাস করি যে ভালো ছবি করতে করলে ডেফিনেটলি অডিয়েন্স আসবে। কিন্তু সবচেয়ে প্রশ্ন হচ্ছে যে সিনেমাও সে ফ্যামিলি অডিয়েন্সকে ধরে আনা একটু মুশকিল হয়ে গেছে। এখন তো রাজশ্রী প্রমাণ করে দিল না, রাজশ্রী দিয়ে যে হ্যাঁ সেই ধরনের অডিয়েন্স আজকেও আসে, আজকেও ছবি দেখতে চায়। কিন্তু তার মধ্যে বিজনেস করার মধ্যে একটা ক্যাপাসিটি থাকা চাই। কিন্তু রাজশ্রী হচ্ছে নিজের অল ইন্ডিয়া বিজনেস, ওদের নিজের ডিস্ট্রিবিউশনটা। তো ওরা যেমন মাইনে পেয়ার কিয়া একটা প্রিন্ট লাগিয়েছে বম্বেতে, লিবার্টিতে। সেরকম রিস্ক অনলি রাজশ্রী নিতে পারে। অন্য লোক ডিস্ট্রিবিউটার বলবে আমি এত টাকা লাগিয়ে একটা প্রিন্ট রিলিজ করলাম, কালকে সেটাও যদি না চললো তাহলে তো টোটাল লস হয়ে গেল। তো সেই রিস্কটা কেউ নিতে চায় না, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এই রিস্কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি কিসের জন্য আসলেন? আমি এসেছি ছোটোবেলা থেকে, ভাবলাম একটা কল্পনা ছিল যে ভাই ভালো ভালো জিনিসগুলো করব, ভালো ছবি লোকের কাছে সামনে দেবো। যেমন ছোটোবেলায় ভালো ভালো ছবি দেখতাম। আপনি পড়াশোনা করেছিলেন? হ্যাঁ, পড়াশোনা করেছি আশুতোষ কলেজ থেকে। আমি আন্ডার গ্র্যাজুয়েশন করিনি, আন্ডার গ্র্যাজুয়েট। তো ওখান থেকে কলেজে পড়ে তখনই ভাবতেন যে হ্যাঁ আমি ফিল্মে থাকবো। তখন যেমন শহর থেকে দূরে আপনার ভালো ভালো ছবি হতো, জহর গাঙ্গুলি, যেমন মনিনা দেবী, এদের গল্প ছোটোবেলা দেখতাম। তখন ভাবতাম আমিও একসঙ্গে এরকম ভালো ভালো গল্প করব।
তো সেই হিসেবে ভাবলাম যে, আর আমাদের জানো তো বাঙালির মধ্যে যে লেখাপড়া কর, একটা চাকরি করবি, গভর্নমেন্টের একটা চাকরি পেয়ে গেলে বা তার বেশি সারা কিছু জীবনটা দরকার তোমার নেই। তো হয়ে গেল, তোমার রিটায়ারের সময় তুমি সেফ হয়ে গেলে। তো সেই জিনিসটা আমি কখনো চাইনি। আমি যে জীবনে কিছু করতে গেলে ইউ হ্যাভ টু টেক রিস্ক। And you took that হ্যাঁ, risk ইয়েস and বোম্বেতে রিস্ক। এসেছিলেন। ঘর থেকে চলে এসে বম্বেতে চলে এসেছি, বম্বেতে স্ট্রাগল করেছি, বম্বেতে এই করে। তো সেই জন্যে রিস্ক না নিলে কখনো লোকে, মানে আমার মনে হয় যে দাঁড়ানো মুশকিল, একটা লোকের সামনে নাম করা মুশকিল। এখন সহজে কোনো জিনিসই হয় না। হয় না কোনো। তো আপনি বোম্বেতে এসে আপনার স্ট্রাগলিং ইয়ার্স কিভাবে বম্বেতে এসে মানে কাটালেন? এখানে এসে তো অনেকেই বলেছে, আরে ধুর। যেমন আমি এক বিখ্যাত ডাইরেক্টর, আমাদের বাঙালি ডাইরেক্টর ছিল, নাম নিতে চাই না, তার কাছে গেছিলাম। তো আমি বললাম, দাদা আমি আপনার কাছে কাজ করতে চাই, অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেন্টিস। বলেন নেই, আমার এটার কিছু হবে না। তো আমাকে কোনো কোনো জায়গার থেকে পাত্তাই পাইনি, দেয়নি। পাত্তাই পাইনি কারো কাছ থেকে। তারপরে এক ভদ্রলোক হচ্ছে, যে আমাদের সত্যেনদার কাছে গেছিলাম। সত্যেনদার কাছে তখন বোম্বে প্রথম প্রথম সত্যেনদা এসছে, সত্যেন বোস। তো উনি বলে যে বই পড়ে শেখো। আমি বললাম বই পড়ে তো শিখবো, তো এটা হচ্ছে তারপরে Practical প্র্যাকটিক্যাল কাজও নলেজ, দরকার প্র্যাকটিক্যাল হয়। নলেজও দরকার। বলে নেই, আমার কাছে এখন জায়গা নেই। আমি বললাম, ঠিক আছে। তারপর গিয়ে এক ভদ্রলোকের কাছে এখানে গেলাম, গীত তখন কোরাসে গান গাইতাম। কোরাসে মানে গান টান গাইতাম, যে নিজের পেট পালতে হবে। তখন গীতাদিকে ধরেছি, গীতা দত্ত। তো গীতাদির সঙ্গে এক দুটো গান টান গেয়েছিলাম। তো গীতাদি জানতো। আমি বললাম, গীতাদি এই করে তো কিছু হবে না, এই কোরাসে গান গিয়ে কী হবে, সারা জীবন কি কোরাসেই গান গাইবো? এই জন্যই বোম্বে চলে এসেছি। তো আমাকে একটু গুরুদত্তের কাছে ডাকি। তো বলি, ঠিক আছে, আমি কথা বলবো। উনি পাঠিয়ে হ্যাঁ, দিলেন। তো উনি একদিন আমাকে বলেছে, অনিল শোনো শোনো, আমি কথা বলেছি, তুমি ওনার সঙ্গে কাজ করতে পারো, কিন্তু তুমি কিছু পয়সা পাবে না। আমি চলবে, পয়সা পাবে না। তো উনি জিজ্ঞেস করলেন, তো চালাবে কী করে তুমি? কোরাসে মাঝে মাঝে গান গাইবো, এক দুটো গান গাইবো, মাসে আমি চলে যাবে, সেই করে চলবে, চালাতে পারবে তো? হ্যাঁ, মানে শি ওয়াজ ভেরি নাইস উইথ দ্যাট টাইম। তো এই তখন থেকে গুরুদত্তের কাছে জয়েন করলাম। সেই সময় তো অনেক বাঙালিরা নাম করছিল হ্যাঁ, আমাদের অনেক ফিল্ম নাম ছিল, অমিয় ইন্ডাস্ট্রিতে বোম্বেতে। চক্রবর্তী ছিল, সত্যেন বোস ছিল, তো আমার বিমল রায় ছিল। আমি বিমলদার কাছে গেছিলাম একবার, তো কাজ শেখার জন্য। বিমলদা উপরে দেখে সিগারেট খেত। বুঝলেন? তো বিমলদাকে নমস্কার, নমস্কার বিমলদা। তো বিমলদা উপরে দেখে সিগারেট খাচ্ছে। তো বিমলদা, আপনার সঙ্গে আমি কাজে জয়েন করতে চাই, যে কিছু শিখবো, আপনাদের কাছে কাজ করলে হয়তো কিছু ভালো শিখতে পারবো। তো বিমলদা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো উপরেই দেখে যাচ্ছে। তো আমি বললাম, আচ্ছা নমস্কার বিমলদা, তো কবে দেখা করবো? সামনের সপ্তাহে দেখা করবো? বলে হ্যাঁ ঠিক আছে, দেখা করো। তো আমি খানিকক্ষণ ও চলে যাবার পর আমি ভাবলাম, বিমলদা তো আমার চেহারাটাই দেখলো না, তো আমার ফেসটাই দেখলো না, উনি তো উপরে দেখি কথা চিনবে কি বললো। করে পরে? নেক্সট টাইম এক সপ্তাহ বাদে যদি যাই, তো আমি চিনবি কী করে? তো বিমলদা ছিল ওইটা ভাবুক লোক ছিল। এবার অল দ্য টাইম ভাবতে থাকতো, কথা বলতে বলতে বলতেও উনি ভাবতে থাকতো। তো একটা সকলের একটা নিজের নিজের নেচার থাকে। গুরুদত্তের যেমন, গুরুদত্ত ছিল সেটার যখন, খুব রিফ্লেক্টিভ নেচার হ্যাঁ তার। গাড়িতে থেকে নামতো, কারোর সঙ্গে কথা বলতো না, নমস্কার করো যা কিছু কারোর সঙ্গে কথা বলতাম, সেটের মধ্যে চলে যেত। সেটের মধ্যে পুরো একলা গিয়ে সেটটার একটা রাউন্ড লাগাতো সেটটার উপর, তারপর বাইরে এসে তারপর অ্যাসিস্ট্যান্টদের ডাকতো, তারপর বলে আজকে এই সিনটা আমি করছি। তার আগে কেউ, তার আগে আপনারা কেউ হ্যাঁ, কেউ জানতেন না কথা কি বলতে হবে পারবে না হবে। না। এক একটা লোকের এক একটা নেচার ছিল আর কি তখন। বাট ওনার কাছে কোন ছবিতে আপনি ওনার ছিলেন কাছে প্রথম? ছিলাম আমি আরপারে ছিলাম, আর একটা সাইলাব বলে একটা ছবি ছিল, যেটা গীতা দত্তের ভাই মুকুল রয় করেছিল, আচ্ছা। সাইলাব। যাতে অভি ভট্টাচার্য, সাইলাবে ছিল বোধহয়, নেই, হ্যাঁ ইয়ে ছিল, অভি ভট্টাচার্য ছিল সাইলাবে। আর আরেকটা ছিল যেটাতে দেবানন্দ ছিল। ওই দেবনাথ তখন বিরাট বড় স্টার। তখন তো বিরাট স্টার দেবানন্দ। তো অনিলদা, এই যে ফিমেল ডমিনেটেড ফিল্মস আপনি করেছিলেন, এটা কি গুরুদত্তের কাছে কিছুটা শেখা? ওনার ফিমেল ইনফ্লুয়েন্স ছিল? ডমিনেটেড সাবজেক্ট উনি বেশি করেনি বেশি, বাট কেন উনি করেছে। হিরোইনরা না থাকলে ওনার গল্প নেই, উনি অন্য হিরোইন তো রকমের থাকতো। হতো। যেমন পেয়াসা করেছিল উনি, যখন কাগজ কা ফুল করেছিল, কিন্তু মোস্টলি তখন হিরো ডমিনেটেডই ছিল, নিজের উপর ছিল বাট ডাইং গল্পটা। অফ লাভ হ্যাঁ, একজন ভদ্রমহিলার জন্য। ভদ্র। তো সেই সব টাইপের গল্পগুলো ভালো গল্প করতো। আসল কথা হচ্ছে ভালো গল্প, যেটা বিমলদা করতো, হ্যাঁ। বা যেমন
সত্যেন বোস করেছিল ভালো ভালো গল্প। তো গল্প, ভালো গল্প কিনে এখন কি হয়েছে, গল্প খুঁজে পাবে না। না, গল্প মনে হয় ফুরিয়ে গেছে। হ্যাঁ, মানে এত খুঁজে ভালো গল্প হ্যাঁ, আছে, আছে কিন্তু হ্যাঁ, কিন্তু এখন যে কেউ নিতে ছবিগুলো চায় হচ্ছে, না। এখন হ্যাঁ, ছবিগুলো যা হচ্ছে। আপনি তো বাংলা ছবি হ্যাঁ, করলেন, বলিদান, না বলিদান হ্যাঁ, আপনার ভালো, মেয়েকে নিয়ে। ভালো চলেছিল, ভালো কিন্তু লোকে অ্যাপ্রিসিয়েটও করেছিল। তারপরে যারা প্রডিউসাররা আসলো আপনার কাছে, কি ধরনের ছবি করতে চাইলো? ওইসব মারামারি অ্যাকশনটা দাদা, আপনি তো আমাকে বলতে হবে, আপনি তো দাদা কটা ফাইট আছে এই গল্পটার মধ্যে? আমরা কেন ফাইট থাকলেই ছবি চলবে? বলি না, ছবিটা কি হয়, মানে শহরে যতটা চলুক না চলুক, মফস্বলে চলে। তো ওদের একটা কথা আমি ঠিক বুঝতে পারলাম, যে কেন না ওরা বলে যে মফস্বলে যেটাগুলো মানে ছোট ব্যবসা। ব্যবসা, মানে যারা খুব লেখাপড়া জানে না, যারা, তারা খুব একটা ভালো গল্পকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। না, এটা ভুল বলে, কেন যাত্রা খুব চলে আমাদের দেশে, আর যাত্রায় খুব ভালো মানে গল্প। যাত্রা হচ্ছে লাইফের লাইভ শো। লাইভ যেমন শো, theatre। বাট গল্প যদি ভালো না হয় না অনিন্দা, হ্যাঁ, তখনই ইটস রিজেক্টেড। আচ্ছা, যাত্রা দাঁড়িয়েছে কিন্তু গল্পের উপরে, যে কারণে অঞ্জন চৌধুরী স্টার্টেড দ্য ট্রেন্ড অফ ওই একটু মোটা ভাবে লেখাটা, যাত্রার গল্পগুলো, ডায়ালগ, মোটা স্ক্রিপ্ট, লিটল আচ্ছা, লো আচ্ছা, লেভেলের, ওটা কিন্তু যাত্রার লাইন উনি ইন্ট্রোডিউস করলেন ফিল্মে, আচ্ছা। which is difficult for someone like you, কেন Yes, yes, আপনারা তো হ্যাঁ। চিরকাল একটু নেই, যাত্রাটা আমার এতটা এক্সপিরিয়েন্স নেই অ্যাকচুয়ালি, কিন্তু যাত্রাতে ন্যাচারালি তোমার কাছ থেকে শুনলাম যে যাত্রাতে ভালো ভালো গল্প, মানে ওরা সব আমার, সময় নাট্যকারকে খুব দাম দেয়, আচ্ছা। হিজ নেম গোজ ফার্স্ট। তবে ওখানে একটা জিনিস আমার মনে হয়, যাত্রা হোক যত, যেমন থিয়েটার, যাত্রা থিয়েটার, ওখানে পারফরমেন্সের উপর অনেকটা ডিপেন্ড করে। ডিপেন্ড করে তো। হ্যাঁ, তো ভীষণ। আমাদের বাংলা সিনেমাতে যাত্রা নিয়ে এসেছে, পারফরমেন্সেস ল্যাকিং। ওই পারফরমেন্স আর কেন? ওরা নতুন হ্যাঁ। মেয়েদের আনবে না, ছেলেদের আনবে না, সেরকম গল্প যে দাঁড় করাবে উইথ ডিফারেন্ট টেকনিশিয়ানস ব্যাকগ্রাউন্ড, সেসব আর চিন্তা করে না। আমাদের, আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমাদের, তখন যাত্রা দেখতাম বলে ব্যাটা ছেলেই মেয়ে ছেলে হতো। এখন আর না। এখন এখন পুরো চেঞ্জ হয়ে গেছে এখন। But আমার তো মনে হয় যে আপনি যে ধরনের ছবি করেছেন, কোরা কাগজ তো সাত পাকে বাঁধা। হ্যাঁ, সাত পাকে বাঁধা। হ্যাঁ, হ্যাঁ, আপনি জয়াকে কি করে রাজি করলেন ওই ছবি করতে? নে ওতে কি হয়েছিল, জয়াকে আমি সাইন করেছিলাম একটা ছবিতে, একটা প্রথম ছবি চান্স পাচ্ছি, তো কাকে নিই কেউ বললো জয়া ভাদুরী বলে একটা মেয়ে এসছে ইনস্টিটিউট থেকে। আমি দেখেছিলাম ওর ইনস্টিটিউট। হ্যাঁ, ইনস্টিটিউট থেকে ওই মেয়েটাকে আপনি, আমাকে তনুজার মা বলেছিল, তনুজার কাছে গেছিলাম, তনুজা বলে তনুজার কাছে ডেট নেই, অনিলবাবু এক কাজ করো, ওই জয়া ভাদুরী বলে একটা মেয়ে এসছে ইনস্টিটিউটে, ভালো অ্যাক্টিং করে। বলে চলো ঠিক আছে। তো দেখতে গেলাম শুটিং, ইয়ে চলছিল শুটিংয়ে, ফেমাসে, ওই আমাদের রাজশ্রীর ছবিটা। আমি দেখলাম ঠিক আছে, আমার ভালোই। তারপর ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে গল্প শোনালাম, তো গল্প ও বলে ঠিক আছে করছি তখন। তারপরে যখন ছবি রিলিজ হয়ে গেল ওর, জয়ার দুটো ছবি, একটা হচ্ছে উপহার, একটা হচ্ছে গুড্ডি, দুটোই খুব সাকসেসফুল ছবি হলো। আর জয়ার তাতে খুব নাম হয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, অ্যাজ অ্যান, মানে নট অনলি অ্যাক্ট্রেস, অ্যাজ অ্যান হিরো, মানে আর্টিস্ট হিসাবে, আর্টিস্ট হিসাবে। তারপরে আমাকে, আমার থেকে সাইনিং নেওয়া ছিল অলরেডি, সব ছিল। তো আমি বললাম জয়া এবার আমার ছবির জন্য ডেট দাও। বলে না অনিল দা, ওই গল্প যদি করবেন, আমি করবো না। বলে কেন? বলে আপনি করুন, আপনার নাম হবে ওতে, কিন্তু আমি করবো না, অন্য কাউকে নেই। বলে এটা এটা কিরম হলো, অন্য কাউকে নিয়ে? তো বলে না অনিল দা, এখন আমার মনে হয় যদি ছবি করি তো নামের জন্য করব, ভালো ক্যারেক্টার, ভালো পারফরমেন্স করার সুযোগ পাওয়া যায় এরকম ছবি করব, এই খালি পয়সার জন্য আজে বাজে ছবি করে। আমার প্রডিউসার ঘাবড়ে গেল। তো আমিও ভাবলাম আমার প্রডিউসার তো পালিয়ে তো যাবে না, ভাবে জয়া ভাদুরী নেই, ও তখন জয়া ভাদুরীর নাম হয়ে গেছিলো, জয়া ভাদুরী নেই তো কাকে নিয়ে বানাবো? তো আমি জয়ার পেছনে লেগে গেলাম। তো এক দুটো গল্প আনলাম। তারপর লাস্টে আমি চ্যালেঞ্জের সঙ্গে ভাবলাম তো জয়া হয়তো আমার সঙ্গে কাজ করতে চায় না, কেন আমি নতুন ডিরেক্টর বলে আমার সঙ্গে কাজ করতে চায় না। এই জন্যে তখন আমি কথা বলেছিলাম আর.ডি. বনশালের সঙ্গে সাত পাকে বাঁধার সম্বন্ধে। তো বলে ঠিক আছে, তুমি যদি করতে চাও তো হিন্দিতে। তো আমি জয়াকে বললাম, জয়া যদি, বলে দাদা ভালো গল্প, আমি যদি সাত পাকে বাঁধা করি, বলে আপনি পাবেন গল্পটা? আমি বলি ডেফিনেটলি আমি পাবো, বলি তো তোমাকে বলছি, যদি আপনি গল্প পান, গল্পটা আনতে পারেন, তাহলে আমি ডেফিনেটলি করবো। তখন ওর সেক্রেটারি দাঁড়িয়ে ছিল, বলে জয়া ওর ডেটের কী হবে? বলে সেটা ডেটের কী হবে।
তো ও করে অনিতা তুমি বিকেলবেলা চলে এসো বাড়িতে। তা বিকেলবেলা আমাকে তখন বলো আচ্ছা ঠিক আছে প্রিন্টটা আনিয়ে নাও ওখান থেকে 7 পাকে পাতা প্রিন্টটা। তো 7 পাকে পাতা প্রিন্টটা আনার পর যে আমার প্রডিউসার প্রিন্ট দেখার পর বলে এই গল্প এ তো এই দুদিনও চলবে না হিন্দিতে, কেন হিরো হিরোইনের মানে মিলনই হচ্ছে না লাস্টে। আর 7 পাকে বাঁধা যেমন সুচিত্রা সেন তোমার মা, অপেক্ষা করে যাব সারা জীবন এর জন্যে, ওখানে ছবিটা শেষ হয়ে গেল। বাংলার জন্য খুব ভালো, হিন্দির জন্য ওরা ভাবতেই পারে না কখনো যে একটা আনফিনিশড ব্যাপার। হতে পারে। তো আমি বললেন এটাকে অনেক চেঞ্জ করব, হিন্দির জন্য এটাকে বদলাতে হবে, তো ভালোভাবে বদলাবো। তারপরে অনেক বদলে ঠদলে যখন করলাম তখন জয়া আমাকে বললো ঠিক আছে তাকে হিরো কাকে নেবে। তো হিরো আমার বিনোদ খান্না সাইন করা ছিল। তো বিনোদ খান্না বললাম অনিতা বলে অনিতা বিনোদ খান্না অ্যাকশন হিরো, তারপর ভিলেন থেকে প্রথমবার হিরোতে কাজ করছে, প্রথম ভিলেন ছিল। তো আমি বললাম না না বিনোদ খান্না তো চলবে না, ওকে পাবলিক অ্যাকসেপ্ট করবে না, প্রফেসর বলে কেউ অ্যাকসেপ্ট করবে না, তো কাকে নেওয়া যায়। তো অনেকে সাজেস্ট করলো, আমি সাজেস্ট করলাম, আমরা হিরোই খুঁজে পাচ্ছি না। সঞ্জীব কুমার প্রডিউসারের ক্ষমতাই নেই সঞ্জীব কুমার আনার জন্য, পয়সা দিতে পারবে না। তো আমি হঠাৎ একদিন আমরা ডিসকাস করতে করতে হঠাৎ মনে এসে গেল যে বলে তেরে মেরে স্বপ্নেতে বিজয়ানন্দ কাজ করেছিল একটা ডক্টরের রোল, ওইরকম একটা হিরো চাই। আমরা ওইরকম হিরো কেন, ওকেই অ্যাপ্রোচ করি। তো আমি ওকে বিজয়ানন্দকে অ্যাপ্রোচ করলাম, অ্যাপ্রোচ মানে ফোন করলাম, নন কমার্শিয়াল সেটা, হ্যাঁ একদম হিরো, বড় বড় হিরো কেউ কাজ করতো না, কেন বলে আমার রোলই কিছু নেই। তো ন্যাচারালি ও আমাকে বললো যে আমি কথা বললাম বিজয়ানন্দ, আমি অনিল গাঙ্গুলি বলছেন, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। বলে রিগার্ডিং হোয়াট? আমরা রিগার্ডিং অ্যাক্টিং। বলে ডাইরেকশনের জন্য আমার কাছে টাইম নেই। আমরা ডাইরেকশনের জন্য অ্যাক্টিংয়ের জন্য আপনাকে হিরো নিতে চাই। বলে হিরো, হিরোইনকে? আমরা জয়া ভাদুরী। আচ্ছা আচ্ছা কাম টুমরো মর্নিং ইমিডিয়েটলি। সঙ্গে সঙ্গে আমাকে ডেকে নিয়েছে, নেক্সট মর্নিংয়ে আমাকে গল্প চললাম। তো বলে তো হিরোইনের গল্প ভাই, আমরা ওই জন্যই আপনার কাছে এসেছি। বলে ঠিক আছে করছি, আমি করব। তো জয়া বাদুরীকে বললাম, জয়া বললো আর কাউকে পেলে না, বিজয়ানন্দ করতে পারবে হিরো? আমি করেছে তো 2-4টে ছবিতে করেছে, তেরে মেরে স্বপ্নেতে করেছে, ভালোই করেছে, এই রোলে আমার মনে হয় ম্যাচ হয়ে যাবে অ্যাজ এ প্রফেসর। তারপর জয়া বললো ঠিক আছে। তারপর জয়া চাই বলো 2-3 দিন শুটিং হওয়ার পর বলে দাদা ওকে চশমা লাগাও, চোখে চশমা পরাও। বলে চশমা হিরো, বলে চশমা পরিয়ে দাও। তা আমি চশমা পরিয়ে দিলাম, কেন চোখটা একটুখানি প্রবলেম ছিল যে বিনা চশমাতে যাদের কী হয় না, অনেক ছোটোবেলা থেকে যখন চশমা লেগে যায় না, তারা বিনা চশমাতে যেন কীরকম লাগে, চোখটা কিরম কিরম যেন মানে ফ্ল্যাট ফ্ল্যাট লাগে। তো ওই জন্যই জয়া আমাকে সাজেস্ট করেছিল চশমাটা লাগিয়ে দিই। চশমা লাগাতে কী হয়, গেটআপটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ওই হিরো হিরো ভাবটা চলে গেছিলো। অনেকখানি সাকসেস করে কাগজে ডিপেন্ড করে ওই চশমার উপর। হ্যাঁ, তো সেই থেকেই হলো। তারপরে আমি ছবি হতে হতে অনেক প্রবলেমও ছিল, ছিল, জয়া প্রেগনেন্ট হয়ে গেল, জয়া বিয়ে হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল। তারপর এই যে বড় মেয়ে যে তার বিয়ে হয়ে গেছে, তো আমার ছবির মাঝখানেই মানে শেষের দিকে আর 4-5 দিনই কাজ বাকি ছিল। তো ওর ন্যাচারালি বীজ ক্যান্ডি হসপিটালে ওর জন্ম হলো ওখানে। But despite all this, কোরা কাগজ একটা বিরাট হিট Hit করেছিল। ছবি, খুব hit, and নাম ছিল। not only hit, it is a very appreciated. And that made you what you are Yes, today. as today, yes. I am thankful to Jaya also. I am thankful to everybody who has given It's me your this. luck, it's Yes. your talent. আচ্ছা, আচ্ছা। অনিল দা, কোরা কাগজ দিয়ে তো আপনার পৃথিবী খুলে গেল আপনার জন্য। তারপরে you continue doing তারপর কন্টিনিউ মানে আমি রাজশ্রী আমাকে ডাকলো, Female-oriented subjects. রাজশ্রী ডাকলো, জিপিসিপি ডাকলো, মাদ্রাসা সুন্দরলাল নাথা ডাকলো, বড় বড় প্রডিউসার্স, ভালো ভালো ভেরি ভেরি গুড, যাদের সঙ্গে কাজ করলে অনেকটা মানে রাজশ্রীর সঙ্গে কাজ করে আই ওয়াজ ভেরি হ্যাপি, বিকজ যা চাই ওদের গল্পটাকে প্রথম ঠিক করে। বোঝে, তপস্যা তপস্যা যে ছবিটি ছিল ওটা বাঙালির ছবি ছিল, বালুচরি, বালুচরি ছবি ছিল। সেটা কার ছবি? বালুচরি কার যেন ছিল, ওর মধ্যে ছিল আমাদের কি তরুণ মজুমদার নয়? না, তরমুজুন্দর কোনো বড় ডাইরেক্টর নয় ওরা। তো ভীষণ কান্নার গল্প ছিল, টু মাচ ফ্রম বিগিনিং টু এন্ড। তো আমাকে দেখালো
আমি বললাম ভাই এটা এত কান্না তো চলবে না, এত লোকে পালিয়ে যাবে এই কাঁদতে কাঁদতে, তো এটাকে লাইভলি বানাবো আস্তে আস্তে টাচ দিয়ে। তো বলে ঠিক আছে বানাও। তো বলে ফণিদা রিফিউজ করেছিল এটা করতে, তারপরে আমি করবো, তো করলাম। দ্যাট ইজ অলসো রাখি খুব ভালো কাজ করেছিল, প্লাস এটা কি রাখির প্রথম ছবি ছিল আফটার 27 রাউন্ড? হ্যাঁ ইয়েস, আফটার মানে বলার বিয়ের পর, বিয়ের পর সেপারেট হয়ে গেল, সেপারেট হওয়ার পর এটা আচ্ছা, প্রথম তাহলে অনেক অনেক ছবি হবার পর। হ্যাঁ অনেক প্রথম বিয়ের আগে অনেক ছবি করেছিল, শর্মিলি ফর্মিলি অনেক অনেক ছবি করেছিল। তো বিয়ে হওয়ার পর ও ছেড়ে দিয়েছিল, ছেড়ে দেওয়ার পর যখন নিজেদের মধ্যে ব্রেক হয়ে গেল তখন এইটাতে তখন ফিরে এই আসা। প্রথম ছবি এটা। আর তাছাড়াও তো আপনি অনেক হিরোইনদের সাথে কাজ করেছেন। অনেক মানে যেমন কোনো বড় হিরোইনের মধ্যে রেখা ছিল আমার সঙ্গে, রেখা যার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি রিয়েলি। শি ইজ ভেরি গুড, ভেরি গুড হিরোইন, মানে ভার্সেটাইল আর্টিস্ট ও ছিল। তারপরে বাকি তোমার রাখি তোমার 6টা 7টা ছবিতে ছিল। উনি কি আপনার ফেভারিট? ফেভারিট তো ছিল, যখন মানে একটা জিনিস হয় না র্যাপো হয়ে যায়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আর্টিস্ট বুঝতে পারে যে ডাইরেক্টর কি চায়। আর আপনি বাঙালি ধরনের গল্প করতেন, হ্যাঁ করতে নাই, তারও মনটা বাঙালি, সো মাস্ট হ্যাভ বিন সাহেব যেমন করেছিলাম তখন রাখি করলাম, তো রাখি বলে ঠিক আছে বৌদি বানিয়ে দিলে, তোমার আঁচল করলাম, আঁচলে তো রাজেশ খান্না বৌদি ছিল, তো বলে আস্তে আস্তে তুমি আগে হিরোইন থেকে আস্তে আস্তে তুমি বৌদি বৌদি মা ঠাকুর নিয়ে মানে দেখো সময়ের সঙ্গে সঙ্গে তো বদলাতে হবে না, সময় চলে যাচ্ছে, সেই আগের যেটা ছিল সেটা তো আর ফেরত আসবে না। ফেরত আসবে না। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। শুধু তোমাকে চাই অনিল গাঙ্গুলির সঙ্গে কথা বলছিলাম। এর পরের সপ্তাহে আরেকজন ব্যক্তি, শুধু তোমাকে।